আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দুইটা ক্লাস করেছি ফৌজদারি কার্যবিধি আইনে 42 থেকে 45 নিয়ে। ওইটা আমরা সম্ভবত, যদি ভুল না করে থাকি, আমরা চতুর্থ অধ্যায় পড়েছি। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়। তাহলে আমরা আস্তে আস্তে লাইভে চলে আসি। নয়ন কুমার ক্রিস সে লাইভে চলে আসছে। তারপর আমাদের অনেকে লাইভে চলে আসে, আস্তে আস্তে আমরা সবাই চলে আসি, আমরা শুরু করে দিব। আমাদের খলিল বিপি চলে আসছে, আমাদের আসতেছে ফিরোজ চলে আসছে, আমাদের মোটামুটি সবাই চলে আসতেছে। আস্তে আস্তে চলে আসি। আমাদের রিফাত ইসলাম বাবলু চলে আসছে, পান্না আক্তার ইবা চলে আসছে, তারপর আক্তার হোসেন চলে আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু আগে আমার নতুন আরেকটা ফোন দিয়ে 2025 যে গ্রুপটা আছে সেখানে আমি প্রি একটা লাইভ করতে গিয়েছি, জাস্ট পরীক্ষামূলক। কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে ওই গ্রুপের লিংক আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন। একটু হুঁশ রাখবেন, তাল রাখবেন। আমি কিন্তু ক্লাস করে দিয়েছি আপনাদেরকে দি ম্যাজিক অফ ল 2026-এর যে গ্রুপ সেটাতে। আর একটু আগে লাইভে গিয়েছিলাম 2025-এ, সেটা আপনাদের গ্রুপ না। একটার সাথে আরেকটা জগা খিচুড়ি পাকানোর কোনো দরকার নাই। আমরা গত ক্লাসে পড়েছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 42 থেকে 45। 42-এ বলা ছিল এই যে খলিল বিপি, পান্না আক্তার ইবা, আলামিন হাওলাদার, নিক্সন চৌধুরী, রুমা আক্তার, পান্না, সবাই দেখেছি, সবার কমেন্ট পড়তেছি। জসিম হোসাইনও কমেন্ট করেছে, দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। মনির হোসেন কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু পড়ে আসি। 42 ধারায় আমরা পড়েছিলাম যে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে কোনো সাহায্য দাবি করে, তাহলে জনসাধারণ এই পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। 42-এর কতে পড়েছিলাম যদি গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য দাবি করে, তাহলে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। 42-এর খতে আমরা পড়েছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষা, এই দুইটার ক্ষেত্রেও যদি পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট জনসাধারণের কাছে সাহায্য দাবি করে, তাহলেও তারা সাহায্য করতে বাধ্য। 43 ধারা আমরা পড়েছিলাম জনসাধারণকে। এটা কি আপনাদের মনে আছে যে যদি কোনো জনসাধারণ অপর কোনো জনসাধারণের কাছে সাহায্য দাবি করে, তাহলে সে সাহায্য করলেও করতে পারে। 44-এ পড়েছিলাম যে কতিপয় আমলযোগ্য অপরাধের সংবাদ জনসাধারণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে বাধ্য, এখানে তারা নিজ থেকে জানাবে। আর 45-এ পড়েছিলাম গ্রাম প্রধান, হিসাব নবিশ, চেয়ারম্যান, মেম্বার যারা আছেন, তারা এই আমলযোগ্য অপরাধের সংবাদ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাবে। আচ্ছা, তাহলে 42 থেকে 45 এটা ছিল আমাদের চতুর্থ অধ্যায়, মানে 4 নম্বর অধ্যায়। এখানে আমরা সাহায্য সংক্রান্ত বিষয় পড়েছি। এখন আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়। 45 পর্যন্ত পড়েছি, তাহলে আজকে পঞ্চম অধ্যায় হবে 46 থেকে 67। এই 46 থেকে 67-র ভিতরে বলা আছে মূলত পুলিশের গ্রেপ্তার, পুনরায় গ্রেপ্তার, ছেড়ে দেওয়া, কত ধরনের গ্রেপ্তার, সব এই 46 থেকে 67-র মধ্যে। এর বাইরে কোথাও তেমন কোনো গ্রেপ্তার নাই। বাকি যেগুলো আছে বিভিন্ন কারণে। অরিজিনালি মূলত গ্রেপ্তার হইল এই 46 থেকে 67 এর মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? 46 থেকে 67-র মধ্যে হইল মূলত গ্রেপ্তার। কল্পনা মনি বলছে যে স্যার আপনি লাইভে আসলে আমার কাছে নোটিফিকেশন আসে না কেন? তোমার কাছে নোটিফিকেশন লাগবে না, তুমি আমার নাম দিয়ে সার্চ দিবা ঠিক 9:30-এর পরে, দেখবা আমার নামের সামনে যদি লাইভ লেখা থাকে, তখন লাইভে গিয়ে ওই গ্রুপে খুঁজলে আমাকে পেয়ে যাবা। অথবা দি ম্যাজিক অফ ল 2026-এর গ্রুপে ঢুকে একটু টান দিলে উপর দিকে দেখবা যে আমি লাইভ করতেছি। নোটিফিকেশন আসে না। তোমার অ্যাপসটা, তোমার যেটা অনেক পুরাতন, এটা ডিলিট করে দিয়ে আবার যদি ডাউনলোড করো তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে আমাদের বেচা বিক্রি হবে 46 থেকে 67 পর্যন্ত, পঞ্চম অধ্যায়। তাহলে এটা আজকে আমরা যা পড়বো, এই এলাকাটা পুরোটাই মূলত গ্রেপ্তার নিয়ে। এটা কি আমরা জানি?
আজকে যে এলাকাটা আমরা পড়ব পুরোটাই গ্রেপ্তার নিয়ে। আচ্ছা, একটু পড়ায় চলে আসি আমরা। ও এর আগে আরেকটা আইন পড়েছিলাম, যৌতুক নিরোধ আইন। ওটা আমরা একটু দুষ্টামি করে পড়েছিলাম। ওইখানে আমরা পড়েছিলাম যৌতুক কাকে বলে, 2 খাগড়াছড়ির খতে। যৌতুক দাবি করলে বা যৌতুক গ্রহণের চেষ্টা করলে, যৌতুকের জন্য প্রস্তাব দিলে, যৌতুক চাইলে, এগুলো সব হলো 3 ধারায়। এবং যদি দেয় এবং নেয়, ঘটনা যদি ঘটে যায় তাহলে হবে 7 ধারায়। যৌতুক সংক্রান্ত যদি কোনো দলিল পত্র হইতে শুরু করে যায় কিছু ডিট করুক, এগুলো সব আদালতে গ্রহণযোগ্য হবে না 5 ধারায়। যদি কোনো ব্যক্তি যৌতুক আইনে অন্য কারো বিরুদ্ধে কোনো মামলা করে, তার মানে বউ যদি জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যৌতুক নিয়ে, তাহলে বউর শাস্তি হবে 6 ধারায়। আজকে আমরা পড়ব 46 ধারা। 46 থেকে আমরা মূলত গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি কি, এটা একটা প্রশ্ন আছে। এখানে আরেকটা প্রশ্ন যোগ হয়েছে, গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় ও বর্জনীয় কি। 2025 সালে যে আইনটা সংশোধন হয়েছে সেখানে এই করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বলা আছে। অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তি কি কি আইনগত অধিকার রয়েছে সেগুলো নিয়েও গ্রেপ্তারে এই 46-এর ক থেকে উ পর্যন্ত এখানে বলা আছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আবার একটু আসি, গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি। এটা হইল 46 থেকে 53। 46 একটা ধারা, আমি আবার একটু ক্লিয়ার করি। 46 একটা ধারা, 46-এর ক্লোজ আছে 1, 2, 3। তাহলে 46-এর 1, 2, 3 এইটা হলো 46-এর ভিতরে সানাফানা। 46-এর ক আলাদা একটা ধারা, 46 খ আরেকটা আলাদা ধারা, 46 গরুর গ আরেকটা ধারা, 46-এর ঘোড়ার গ আরেকটা ধারা, 46-এর উ আরেকটা ধারা। এটা বুঝতে পেরেছি কিনা একটু বলেন। আমাকে বলেন এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে আমাকে একটু কমেন্টে লিখে দেন ধারাগুলো আজকে আমরা কি কি পড়াবো। আমরা প্রথমে পড়বো 46-এর 1, 2, 3, তারপরে 46-এ ক, খ, গ, গ, উ, এরপরে 47, 48, 49, 50, 51, 52, 53। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 46 একটা ধারা, 46-এর 1, 2, 3 এটা একটা ধারা। যেটা 46-এর 1, 2, 3 এটা 46-এর ভিতরে ক্লোজ। আর 46-এর ক আলাদা একটা ধারা, খ আলাদা একটা ধারা, গ আলাদা একটা ধারা, গহ আলাদা একটা ধারা, ও আলাদা একটা ধারা। এগুলো হইল আপনার এগুলো অ্যাড হয়েছে 2025 সালে, নতুন করে সংশোধন হয়েছে। একটা ফোন আসতেছে, 1 সেকেন্ড। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি একটু ভিন্ন আঙ্গিকে পড়াই, তাহলে বেশি সহজ হবে। সব বাদ 46-এর 1, 2, 3, 47, 48, 49, 50, 51, 52, 53। আগে এটা বুঝেন। 46 একটা ধারা, 46-এর 1, 2, 3 এগুলো হলো ক্লোজ। 47, 48, 49, 50, 51, 52, 53 পর্যন্ত আছে। আর নতুন করে যোগ হয়েছে 46-এর ক আলাদা একটা ধারা, 46-এর খ আলাদা একটা ধারা, 46-এর গ আলাদা একটা ধারা, 46-এর ও আলাদা একটা ধারা। এগুলো হইল 2025 সালে এসে যোগ হয়েছে।
এটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আবার একটু আসি। 46 1 2 3 47 48 49 50 51 52 53 51 একটু আপডেট হয়েছে। এই ছাড়া 46 ক আলাদা, 46 খ খ। এই যে শাহিদুল ইসলাম, আপনি কি লেখছেন? 46 ক, 46 খ, 46 গ, 46 গ হ, 46 ও। এই 5টা ধারা আলাদা যোগ হয়েছে। এই 5টা ধারার ভিতরেই মূলত বলা আছে আমাদের পুলিশের কার্যক্রম বলতে পুলিশ এই গ্রেপ্তার করার ক্ষেত্রে কি কি করণীয় পালন করবে। একবারে সিম্পল করে বলা আছে। এটাকে জটিল করে কঠিন করে চিন্তা করার কিছু না, আমরা সাদা সিধা ভাবেই পড়বো। তাহলে আবার একটু বলি, 46 1 2 3 অথবা 46 1 2 3, এরপরে ঢুকাবেন হলো 46 ক খ গ ঘ ও। এগুলো সব আলাদা আলাদা ধারা। আর আগের বায়ে আছে 47 48 49 50 51 52 53। এতটুকু আমরা পারি কিনা? বাংলা আলাপ হইলো 46 1 2 3। এই 46 এর ভিতরে 1 2 3 হলো ক্লোজ। এত মেসেজ দেখে 46 হলো একটা ক্লোজ। 46 এর 1 2 3 এটা একটা বিষয়। এরপরে 47 হওয়ার কথা ছিল, না হয় 46 ক, 46 খ, 46 গ, 46 গ হ, 46 ও। এটা কি বুঝতে পেরেছি? আমরা কি এটা বুঝতে পেরেছি? গুড, ভেরি গুড। তাহলে 46 একটা ধারা, 46 1 2 3 এটার ভিতরে ক্লোজ। 47 হওয়ার কথা ছিল, এখন হবে 46 ক আলাদা, 46 খ, 46 গ, 46 গ হ ও। 47 থেকে 53 মনে হয় বুঝতে পেরেছি। এখন অনেকে বিরক্ত হতে পারে, স্যারে বারবার কেন একই কথা বারবার বলে, এগুলো তো পারি। একজনের জন্য না, আমি সার্বিকভাবে সবার জন্য বলি, আস্তে ধীরে একটু স্লো ভাবে যাই। আচ্ছা, 46 ধারায় বলা আছে গ্রেপ্তার কাকে বলে। ইংলিশে বলা হয় অ্যারেস্ট, বাংলাতে বলা হয় গ্রেপ্তার। এই অ্যারেস্টে বলা হয় ডিটেইনড বলা হয়, একই কথা। গ্রেপ্তার, গ্রেপ্তার কাকে বলে? একেবারে সহজ সংজ্ঞা। একটা যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে, হুতাশে করলে হবে না, একটা যুক্তিসঙ্গত কি থাকতে হবে? অভিযোগ থাকতে হবে। তাহলে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যক্তির তার ব্যক্তি স্বাধীনতা হরণ করে তাকে যদি আইনের হেফাজতে নিয়ে আসা হয় তখন তাকে গ্রেপ্তার বলে। আপনি তাকে যদি নিজ হেফাজত নিয়ে আসেন তাহলে তো অপহরণ হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তাহলে কি দাঁড়াইলো? যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যক্তির তার স্বাধীনভাবে যে চলাচল করা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, এটা রোধ করে যদি আইনের হেফাজতে নিয়ে আসা হয় তখন তাকে গ্রেপ্তার বলে। বাংলাদেশে যত ধরনের গ্রেপ্তার আছে সকল গ্রেপ্তারের পিআরবি 316। তাহলে 46-এর সাথে আমরা একটা পিআরবি পাইলাম, এই প্রথম 316। গ্রেপ্তার কাকে বলে? 46 ধারা বলা আছে
গ্রেপ্তারের সংজ্ঞা 46 ধারায়, আর গ্রেপ্তারের পিআরবি হইল 316। গ্রেপ্তারটা কাকে বলে? যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে। আমি আবার বলি, যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে, কোনো ব্যক্তির যে ব্যক্তি স্বাধীনতা বা স্বাভাবিক চলাচল আছে, এই স্বাভাবিক চলাচল রোধ করে তাকে যদি আইনের হেফাজতে নিয়ে আসা হয়, তখন তাকে গ্রেপ্তার বলে। এটাকে আমরা পারবো? তাহলে গ্রেপ্তার কাকে বলে কি আমরা পারি? কোনো ব্যক্তির তার ব্যক্তি স্বাধীনতা হরণ করে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে তাকে যদি আইনের হেফাজতে নিয়ে আসা হয়, তখন তাকে গ্রেপ্তার বলে। গ্রেপ্তারের সকল ধরনের গ্রেপ্তার হলো 316। সকল ধরনের ছেড়ে দেওয়া মানে জামিনে মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া 317। তো ধরে নিয়ে আসবেন 316-তে, সব ধরনের ছেড়ে দেওয়া 317-তে। এমডি আলম বিপি আপনি লিখেছেন 46, তারপর লিখেছেন 46-এর ক খ গ ঘ ঙ 47 থেকে 53, কিন্তু 46-এর 1 2 3 লেখেন না, 1 2 3 আছে। তাহলে গ্রেপ্তার কাকে বলে আমরা পেয়েছি 46 ধারায়, সকল ধরনের গ্রেপ্তারের পিআরবি 316। গ্রেপ্তার কাকে বলে 46, সকল ধরনের গ্রেপ্তার 316। ওকে। আবার সকল ধরনের ছেড়ে দেওয়া 317, এক পরে 16 ছিল ধরে না আসা, আর ছেড়ে দেওয়া হলো 317। তাহলে সকল ধরনের গ্রেপ্তার 316, সকল ধরনের জামিনে মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া 317। তাহলে এই একটা প্রশ্ন করলাম, গ্রেপ্তার কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, গ্রেপ্তারের পদ্ধতি কি? গ্রেপ্তারের পদ্ধতি হইল 46-এর 1 2 3 47 48 49 50 51 52 53। আর যদি বলে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় ও বর্জনীয় কি কি, এই পুলিশ অফিসারের করণীয় ও বর্জনীয় নিয়ে বলা আছে 46-এর ক, 46-এর খ, গ, গহ, ঙ। অথবা গ্রেপ্তারের ক্ষেত্রে একজন ব্যক্তির আইনগত অধিকার সমূহ কি কি, তাও এখানে উত্তর হবে 46-এর ক থেকে 46-এর ঙ। এই যে 5টা ধারা আছে, 5টা ধারা। তাহলে আমরা এখানে 3টা 4টা প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্ন হলো গ্রেপ্তার কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন ছিল গ্রেপ্তারের পদ্ধতি কি, তৃতীয় প্রশ্ন ছিল গ্রেপ্তারের ক্ষেত্রে একজন ব্যক্তির বা আসামির আইনগত অধিকার সমূহ কি কি, চতুর্থ প্রশ্ন পেয়েছি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি, পঞ্চম প্রশ্ন পেয়েছি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসারের বর্জনীয় কি। আমি কি বুঝাতে পেরেছি আমি কি বলেছি? আমি বলেছি গ্রেপ্তার কাকে বলে 46 ধারা, গ্রেপ্তারের পদ্ধতি 46-এর 1 2 3 47 থেকে 53। এবার বলেছি গ্রেপ্তারের ক্ষেত্রে একজন যে আসামি আছেন বা একজন ব্যক্তি আছেন তার আইনগত অধিকার সমূহ কি কি, এইটা হবে 46-এর ক থেকে ওম পর্যন্ত। এগুলো সব কথাবার্তা আসামির পক্ষে বলা আছে। আবার 46-এর ক খ গ ঘ ওমতে আবার একজন পুলিশ অফিসার কি কি কাজ করবে, তার করণীয় কি কি, এগুলোও বলা আছে। আবার এই করণীয় গুলারে যদি নেগেটিভ ভাবে বলি, তাহলে এগুলো আবার বর্জনীয় বলা আছে। তাহলে এই 5টা প্রশ্ন আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টস করেন যে স্যার 5টা প্রশ্ন বুঝতে পেরেছি, বা স্যার 5টা প্রশ্ন এবং উত্তর বুঝতে পেরেছি, বিস্তারিত পরে পড়াই, কিন্তু কথাগুলো বুঝতে পেরেছেন কিনা। প্রথম বলি আবার, গ্রেপ্তার কাকে বলে 46, গ্রেপ্তারের পদ্ধতি 46-এর 1 2 3 47 থেকে 53, তার মানে 47 48 49 50 51 52 53। এবার আমরা আসি যে গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির আইনগত অধিকার সমূহ কি কি, আবার পুলিশ অফিসারের করণীয় কি, আবার পুলিশ অফিসারের বর্জনীয় কি, এই সবগুলো বিষয় নিয়ে বলা আছে 46-এর ক থেকে ও পর্যন্ত। আচ্ছা, চট্টগ্রামের পতেঙ্গা থানায় কেউ কি আছেন? আমি সামনের মাসে এই মাসের 13 তারিখে রাত্রে চট্টগ্রাম পতেঙ্গা যাব, 14 তারিখ সকালে আমার একটু কাজ আছে, একটা ইভেন্ট আছে, শেষ করে আবার দুপুরে পরে ব্যাক করবো, রাত্রে এসে পড়াবো। আপনাদের 13 তারিখ রাত্রে পড়া বন্ধ থাকবে বৃহস্পতিবারে।
চট্টগ্রামের পতেঙ্গা যদি কেউ থেকে থাকেন, অথবা সিএমপিতে কেউ থেকে থাকলে, অথবা দামপাড়াতে কেউ থেকে থাকলে তার সাথে দেখা হবে, চাইলে দেখা করতে আসতে পারেন। 13 তারিখ রাত্রে চট্টগ্রামে যাচ্ছি। তাহলে আমরা আবার একটু বলি, 5টা প্রশ্ন বুঝতে পেরেছি কিনা, উত্তর পরে আসি। প্রথম প্রশ্ন ছিল গ্রেপ্তার কাকে বলে, এটা আমরা পারবো। দ্বিতীয় প্রশ্ন ছিল গ্রেপ্তারের পদ্ধতি কি, অথবা কি পদ্ধতি অনুসরণ করে গ্রেপ্তার করা হয়, অথবা গ্রেপ্তারের আইনানুগ প্রক্রিয়া কি। এই আইনানুগ প্রক্রিয়ার যে কথা, গ্রেপ্তারের পদ্ধতি একই কথা। 47-46 1, 2, 3, 47 থেকে 53। তারপরে হইলো পুলিশ অফিস, এই সিলেটের আছে, ইভেন্ট আছে, সিলেটও যাওয়া হবে। তারপরে হলো পুলিশ অফিসারের করণীয় কি, আবার পুলিশ অফিসারের বর্জনীয় কি, আবার আসামির এই গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত অধিকার সমূহ কি কি। আমি কি বুঝাইতে পেরেছি কি বলেছি? আমি বলেছি যে গ্রেপ্তার কাকে বলে 46 ধারা। আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি তো পড়ানোর চেয়ে কথা বলেন বেশি। আমি একটু কথা বেশি বলি, পড়ানো বেশিক্ষণ লাগবে না, পড়াইলে পারবেন, সমস্যা নাই। একটু প্রথম তো আমার ভাষাগুলা, আমার বেসিক গুলা, বা আমি কি অর্থে কখন কোনটা বলি, এটা প্রথম বুঝতে সমস্যা হবে। 5-7 দিন তারপর ঠিক হয়ে যাবে। আর আপনি বিরক্ত হইলেও আমার বারবার বলা লাগবে, কারণ অনেকে একটু দুর্বল আছে, তারা অনেকে বুঝে না, কয়েকবার বললে তাদের মাথায় ঢুকে। তাহলে আবার একটু আসি। গ্রেপ্তার কাকে বলে এটা পাইলাম, গ্রেপ্তারের পদ্ধতিও পাইলাম, আসামির আইনগত অধিকারও পাইলাম, করণীয় পাইলাম, বর্জনীয় পাইলাম। হাসনাত জেবি, আমি 13 তারিখ রাত্রে এখানে গাড়িতে উঠবো, 14 তারিখ ভোর 4টায় আমার একটা দৌড়ের ইভেন্ট আছে 21 কিলোমিটার। এই ইভেন্ট শেষ করে দুপুরে পরে রওনা দিয়ে রাত্রে আবার এসে আপনাদেরকে পড়াবো। তাহলে আবার একটু আসি, এবার আমরা একটু পড়ায় ঢুকি। গ্রেপ্তারের পদ্ধতি, একজন লেখছে অথবা নারায়ণগঞ্জ পুলিশ লাইনে আসলো বলে, নারায়ণগঞ্জ পুলিশ লাইনে আমার সিট, আমি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে বেশিরভাগ থাকি, বা আমি সদর থানায় আছি, আপনি চাইলে আসতে পারেন। যে বলছেন যে পুলিশ লাইনে আইসে বললেন, রাপলেসিয়া আর্নল্দি, বাপরে বাপ, ভয়ঙ্কর লেভেলের নাম। আচ্ছা, এখন আমরা পড়বো গ্রেপ্তারের পদ্ধতি। 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর ছিল গ্রেপ্তার কাকে বলে, 2 নম্বর প্রশ্ন গ্রেপ্তারের পদ্ধতি কি, অথবা গ্রেপ্তারের আইনানুগ প্রক্রিয়া কি, একই কথা। 3 নম্বর ছিল আসামির করণীয় কি, 4 নম্বরে বলা ছিল করণীয় কি আর বর্জনীয় কি। এগুলা সব প্রশ্ন। ওকে, তাহলে গ্রেপ্তারের পদ্ধতি একটু যাই। গ্রেপ্তারের পদ্ধতি বলা আছে 46-এর 1 থেকে একবারে 53 পর্যন্ত এক সিরিয়ালে। আমরা এটা আগে পড়ি, আর বাকি যে ধারাগুলো পড়বো ক থেকে উ, এই ক থেকে উতে যা পড়বো পড়লে আমরা বাকি 3টা প্রশ্ন পারবো, কিন্তু আমরা এই 46-এর 1 থেকে 53 মধ্যে আগে একটু টান দিয়ে যাই। 46-এর 1-এর মূল কাজটা কি দেখেন, আইনটা আস্তে আস্তে হার্ডলাইনে গিয়েছে, হুট করে কিন্তু হার্ডলাইনে যায় না। এখন পড়লে বুঝবেন কিরকম। দেখেন, আইন বলেছে যদি আপনি কাউকে গ্রেপ্তার করতে যান, কি বলি একটু শুনেন। আইন বলেছে যদি আপনি কাউকে গ্রেপ্তার করতে যান, একটু বুঝেন আমি কি বলতেছি। তাকে যদি কথা বা কার্যের মাধ্যমে গ্রেপ্তার করা সম্ভব না হয়, কথা বা কার্যের মাধ্যমে গ্রেপ্তার করা সম্ভব যদি না হয়, তাহলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করা যাবে। এটা অর্থ বুঝাইছে এরকম, যদি কথার মাধ্যমে গ্রেপ্তার করা যায় কার্যের দরকার নাই, কার্যের মাধ্যমে যদি গ্রেপ্তার করা যায় তাহলে দেহ স্পর্শ করার দরকার নাই। এই জন্য আইন বলেছে কথা বা কার্যের মাধ্যমে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে একজন বলছে স্যার আসামির আইনগত অধিকারটা বলবেন, এটা তো ভাই 46-এর ক থেকে অম্ম পর্যন্ত পড়াই, তারপরে বলবো। আগে একটু সিরিয়ালে যাই পড়া। কোন জায়গায় আসছি? ও, তাহলে আইনটা কি সুন্দর করে বলছে দেখেন, একটু জটিল করে কথাটা সারা বলেছে যে কথা বা কার্যের মাধ্যমে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করা যাবে। এর অর্থ এটাই বুঝাইছে
যদি কথার মাধ্যমে হয় কার্যের দরকার নাই, কার্যের মাধ্যমে হইলে দেহ স্পর্শ করার দরকার নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আবার একটু আসি। ফৌজদারি কার্যবিধানের ৪৬-এর ১ ধারায় বলা আছে যে কথা বা কার্যের মাধ্যমে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার কার্যকর করা যাবে। ৪৬-এর ১ ক্লিয়ার? যদি আমাকে ক্লিয়ার দেন তাহলে আমি ৪৬-এর ২-এ যাব, আর যদি না ক্লিয়ার দেন তাহলে একটা আমি বারবার বলতে থাকবো, কিন্তু আমি কাউকে রেখে সামনে যাব না। সবাইকে নিয়ে আটি বেঁধে আমার সামনের দিকে পথ এগিয়ে যেতে হবে, কারণ এখানে সবার সমান অধিকার। আমরা কি ৪৬-এর ১ বুঝতে পেরেছি? ৪৬-এর ১-এ বলা আছে কথা বা কার্যের মাধ্যমে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়। আমি আবার বলি, কথা বা কার্যের মাধ্যমে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়, মানে নেগেটিভ অর্থে বলছে, তাহলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার কার্যকর করা যাবে। এই কার্য বলতে বুঝাইছে আমরা ঘর ভাঙ্গি, জানালা ভাঙ্গি, মাইকিং করি, চারিপাশে পুলিশ দ্বারা ঘেরাও করি, বিভিন্নভাবে বলি ওসি স্যার আপনার সাথে দেখা করতে বলছে, এই যে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করি, এগুলাই মূলত বলা হয় কার্য। হাসনাত জেবি জিজ্ঞাসা করছেন কার্য বলতে কি বোঝায়, এগুলো কার্য, মানে গ্রেপ্তারের জন্য যে আমরা আনুষ্ঠানিকতা পালন করি সেগুলো মূলত কার্য। ওকে, তাহলে ৪৬ একটা মনে আমরা বুঝতে পেরেছি যে কথা বা কার্য এর মাধ্যমে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে দেহ স্পর্শ করে, মানে শরীরটা ধরে গ্রেপ্তার করা যাবে। ওকে, এখন আমরা পড়ব ৪৬-এর ২। আমরা অনেক জায়গায় দেখেছি যে এলাকা খুব ভয়ঙ্কর, এই এলাকায় আসামি ধরা যায় না, অথবা আসামির ধূর্ত প্রকৃতির লোক, আসামির খারাপ প্রকৃতির লোক, আসামি খুব চালাক অথবা খুব ভয়ঙ্কর। এই জন্য আমরা অনেক সময় সেখানে সিভিলে যাই, আমরা ডিবি টিম যাই, আমরা এসবি টিম যাই, আমরা পিবিআই যাই, আমরা দুধ বিক্রেতা সেজে যাই, আমরা সবজি বিক্রেতা সেজে যাই, আমরা কোনো নারী পুলিশকে দিয়ে ফোনে কথা বলে ট্যাপে পালানোর চেষ্টা করি। এই যে কাজগুলা করি এগুলো সব হলো আমাদের কৌশল। এই সবগুলাকে কি বলা হয়? কৌশল। ইংলিশে বলা হয় টেকনিক্স। ৪৬-এর দিকে বলা আছে কৌশল। কি কৌশল? ৪৬-এর ১-এ যে আমরা পড়েছিলাম কথা কার্য না হইলে দেহ, তার মানে ৩টা। এই ৪৬-এর ২-এ বলা আছে কথা কার্য দেহ স্পর্শ করেও যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়। ৪৬-এর ১-এর কথাটা আমরা ৪৬-এর ২-এ নিয়ে আসছি। তাহলে ৪৬-এর ২-এ দাঁড়াইলো যে কথা কার্য অথবা দেহ স্পর্শ করে যদি আসামিকে গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে সকল কৌশল অবলম্বন করে গ্রেপ্তার কার্যকর করা যাবে। এই কৌশল শব্দের অর্থ হলো যে বিভিন্ন টেকনিকগুলো আমরা অবলম্বন করি সেগুলোকে বোঝানো হয়েছে। তাহলে ৪৬-এর ২-এ পাইলাম আমরা কৌশল, ১-এ পাইলাম কথা কার্য দেহ, ২-এ পাইলাম সকল কৌশল। ৪৬-এর ২-কে আমরা পারবো যে যাকে গ্রেপ্তার করা হবে তাকে যদি কথা কার্য অথবা দেহ স্পর্শ করে গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে সকল কৌশল অবলম্বন করে গ্রেপ্তার কার্যকর করা যাবে। ৪৬-এর ২, এটা কি ক্লিয়ার? তাহলে আমি সামনে যাব। ৪৬-এর ১-এ পেয়েছি কথা বা কার্যের মাধ্যমে না হইলে দেহ স্পর্শ, আর ২-এ পাইলাম কথা কার্য দেহ স্পর্শ করে যদি সম্ভব না হয় তাহলে সকল কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে। ৪৬-এর ১, ৪৬-এর ২, এই দুইটাকে আমরা পারি। এই দুইটা কি ক্লিয়ার? ৪৬-এর ১ এবং ২ আমরা কি একেবারে ক্লিয়ার হয়েছে কিনা, আমরা পারি কিনা বলেন? ওকে, এখন যাব আমরা ৪৬-এর ৩। সিম্পল ভাবে, স্লো ভাবে, ঠান্ডা মাথায় শুধু বুঝেন আমি কি বলি।
46(3) বলা আছে, আপনি যাকে গ্রেপ্তার করতে যাবেন এই লোকটা যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী না হয়, আর সে যদি গ্রেপ্তারও বাধা না দেয়, তাহলে আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তার মৃত্যু ঘটাতে পারবেন না। এটা হলো নেগেটিভ অর্থে বলছি। যদি পজিটিভ অর্থে বলে কি দাঁড়ায় দেখে আপনাদের বুদ্ধি কেমন বলেন। 46(3) আমি পড়াইলাম এই মাত্র যে যাকে গ্রেপ্তার করা হবে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী না হয় এবং গ্রেপ্তারে যদি কোনো বাধা না দেয়, তাহলে তাকে গ্রেপ্তার করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। এটার বলেছি আমি নেগেটিভ অর্থে, তাহলে এটার পজিটিভ অর্থ কি দাঁড়ায় দেখি বলেন তো। পজিটিভ অর্থে এটাই দাঁড়ায় যে যাকে গ্রেপ্তার করা হবে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী হয় এবং গ্রেপ্তারে বাধা দেয়, তাহলে তার এই গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। এটা হলো পজিটিভ অর্থে যদি আমরা বলি যে যাকে গ্রেপ্তার করা হবে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী হয় এবং গ্রেপ্তারে বাধা দেয়। এই দুইটা বিষয়, সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী হয় এবং গ্রেপ্তারে বাধা দেয়, তাহলে তার এই গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। 46(3) তাহলে আমি ওই দিনকা বলেছিলাম যে আবেগ, সরেয়া বয়কার বেগ ও আবেগ। তাহলে প্রশ্ন ছিল পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। আমি আবেগ পড়াছিলাম আবেগ, এই গতে গ্রেপ্তারের ক্ষেত্রে। তাহলে পাইছি 46(3) গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে যদি সেই ব্যক্তির অপরাধটি হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয়। শুধু এটা হইলে হবে না, সে গ্রেপ্তারে বাধা দিতে হবে। এখন সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধী, কিন্তু আপনি গেছেন সে সাথে সাথে হাত তুলে দাঁড়ায় আছে, তাহলে তো আপনি তারে গুলি করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন না। এই টাইপের অপরাধী হইতে হবে এবং সে গ্রেপ্তারে বাধা দিতে হবে। তাহলে সিকোয়েন্সটা কি বুঝতে পেরেছেন? সে মৃত্যুদণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধী, কিন্তু লোকটা ভদ্রলোক সুন্দরভাবে একবার নিচক সে দাঁড়িয়ে আছে, আপনি গিয়েছেন সে দাঁড়িয়ে আছে, সে কিচ্ছু করেনি, তাহলে তো আপনি তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনি তাকে গ্রেপ্তারও করতে গিয়েছেন, সে এই ধরনের অপরাধী এবং সে গ্রেপ্তারে বাধা দিয়েছে। এই বাধা দেওয়ার কারণে আপনি তাকে গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে আগ্নেয়াস্ত্রটা ব্যবহার করতে পারবেন। আগ্নেয়াস্ত্র ব্যবহার মানে তো মৃত্যু ঘটানো। তো মৃত্যু ঘটানো আমরা সাধারণত বলি না, আমরা বলি যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। আর যদি বলেন মৃত্যু ঘটানো যাবে কিনা পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে আপনি লিখবেন যে মৃত্যু ঘটানো যাবে। এক্সামিনার আপনাকে যেভাবে বলবে সেভাবে। 46(3) কে আমরা পারবো। তাহলে 46(3) দুইটা সিকোয়েন্স। যদি পজিটিভ অর্থে বলি তাহলে এরকম দাঁড়ায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, আর যদি নেগেটিভ অর্থে বলি তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। তাহলে 46(3) আমরা দুই সেন্সে লিখবো। প্রথম সেন্স হলো পজিটিভ, যে সে যদি এই ধরনের অপরাধী হয়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের হয় এবং গ্রেপ্তারে বাধা দেয়, তাহলে গ্রেপ্তার কার্যকর থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। আর যদি নেগেটিভ লিখি তাহলে লিখবো যে সেই ধরনের অপরাধী না হয় এবং যদি গ্রেপ্তারে বাধা না দেয় তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। ওই যে রাফেলেসিয়া আর্নল্ডি, একই পুরুষ না নারী আমি বুঝতেছি না, আপনি কি আমাকে একটু জানেন তো, আপনি কি ছেলে না মেয়ে? এই গেল এক। দ্বিতীয়ত আপনি বলেছেন যে স্যার বাধা দিলে কি আর না দিলে কি, এটা বুঝি না। এই বাধা কি আর না কি আমি বলতেছি। আপনি একটা ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়েছেন, সে একটা আবদ্ধ স্থানে আছে, আপনি তাকে গ্রেপ্তার করতে গিয়েছেন, ওই লোকটা একটা আবদ্ধ স্থানে আছে। যখন সে দেখেছে আপনি তাকে গ্রেপ্তার করতে গিয়েছেন, সে ভিতর থেকে আপনাকে গুলি করেছে, অথবা সে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই গ্রেপ্তার করতে গেলে পালিয়ে যাওয়া, আপনাকে গুলি করা অথবা
আত্মীয় স্বজন দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে, পাড়া প্রতিবেশী দিয়ে, আপনাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া, এই সবগুলোকে বলা হয় গ্রেপ্তারে বাধা দেওয়া। কিন্তু ওই লোকটা মৃত্যুদণ্ডে বা দণ্ডনীয় অপরাধী, আপনি তার বাড়িতে গিয়েছেন, দরজা খুলে দিয়েছে, আপনি বলছেন আমরা আপনাকে নিতে আসছি, সে দাঁড়িয়ে আছে, আপনি তাদের সাথে নিয়ে চলে আসছেন, কোনো কিছু করে নাই, তাইলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। তাহলে আমি কি 46-এর 3টা বুঝাইতে পেরেছি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে গ্রেপ্তার করতে গিয়ে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়? আমার একটু কথাটা বুঝুন, এখানে একটা বিশাল একটা গেম আছে। সবাইকে আমার দিকে মনোযোগ আছে? আমি কি একটা কথা বলবো? একটু কমেন্টস করেন তো, আমি কি একটা কথা বলবো না বলবো না? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমার কথা কি আপনারা শুনতেছেন না ঘুমিয়ে গেছেন? অনেকে আছে বউয়ের কাছে মোবাইল দিয়ে ঘুমিয়ে গেছে, যে বলে তো বউ তুমি যেহেতু আমার ভাত খাও, আমি তোমাকে ভরণ পোষণ দেই, তাহলে তুমি সকালবেলা আমাকে বুঝাইবা স্যারে কি কি পড়াইছে। অনেকেই কাজ করে। মিরপুরে যখন আমি 16-17 সালে সামনাসামনি পড়াই, তখন একজন কনস্টেবল ছিল, নাম হলো মঞ্জুর। এই মঞ্জুরে কি করছে, আমি যখন বাড়ির কাজ দিতাম লিখে আনার জন্য, সে সুন্দর করে লিখে এনে জমা দিত, আমি সুন্দর করে নাম্বার দিতাম। 1 দিন 2 দিন 3 দিন 1-1.5 মাস পরে হঠাৎ করে যখন আমি তার পরীক্ষা নিলাম সামনাসামনি, তখন দেখলাম হাতের লেখা খারাপ, কিন্তু বাড়ি থেকে যেটা লিখে নিয়ে আসে সেটা খুব সুন্দর। পরে ভালো মতো জিজ্ঞেস করছি, আর বলছে যে কে লিখে নিয়ে আসছে। আপনারা তো বুঝছেন কার কথা বলবো, কে লিখছে, আপনারা যা বুঝছেন তো। আচ্ছা, তাহলে আমি আবার বলি। তাহলে আপনারা যদি বলছেন স্যার বলেন স্যার শুনি, তাহলে প্রশ্নটা করি। পরীক্ষার হলের গেমটা কি আমি একটু বলি। এই গেমটা আপনাদের শিখতে হবে। গেমটা কি আমি একটু বলি, শুনেন। আপনি একজন এএসআই হবেন, আপনি একজন সাব ইন্সপেক্টর হবেন, তাহলে আপনার কমন সেন্সটা কিরকম হবে, আপনার আইকিউ লেভেলটা কেমন হবে, আপনার ব্রেনটা কি অফিসার লেভেলের হবে কিনা, আপনি ফোর্স কন্ট্রোল করতে পারবেন কিনা, আপনি সবকিছু ম্যানেজমেন্ট করতে পারবেন কিনা, এই জন্য তো মূলত আপনাকে পরীক্ষা করে বাছাই করে নিয়ে আসছে। তাহলে একটু বলি শুনেন। প্রশ্ন করেছে যে গ্রেপ্তার করার ক্ষেত্রে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, যে যাকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তার করে কি মৃত্যু ঘটানো যাবে? আচ্ছা, এইটা বলার আগে আমি একটু আপনাকে বলি, এই যে বাবুল হোসেন নামে যে ছেলেটা আছে তাকে আমি জিজ্ঞেস করি। আচ্ছা বাবুল হোসেন, আপনি বলেন, আমি যদি আপনাকে বলি বাবুল সাহেব আপনি কি নাস্তা খাবেন? আমি এই প্রশ্নটা আমি করেছি যে বাবুল সাহেব আপনি কি নাস্তা খাবেন, অথবা নাস্তা খাওয়া যায় কিনা, বাবুল সাহেব চলেন আমরা একসাথে মিলে নাস্তা খেতে পারি কিনা, বা আমরা নাস্তা খাবো কিনা। এই টাইপের যদি প্রশ্ন হয় তাহলে আপনার উপরে ছেড়ে দিয়েছে যে আপনি খাবেন কি খাবেন না। আর যদি আমি বলতাম যে বাবুল সাহেব চলেন আমরা নাস্তা খাই, অথবা বাবুল সাহেব আপনি নাস্তা খায়েন না, তাইলে ক্লিয়ার করেছে, কিন্তু বলেছে বাবুল সাহেব আপনি কি নাস্তা খাবেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে গ্রেপ্তারের ক্ষেত্রে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, আবার গ্রেপ্তারের ক্ষেত্রে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না, অথবা কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার নিয়ম বিধি রয়েছে, এই টাইপের প্রশ্ন করলে আপনার কিন্তু আওলা জ্বালা হয়ে যান। এগুলো সহজ সমাধান আছে। যে ব্যক্তি প্রশ্ন করেছে দেখবেন সে আপনাকে কি অর্থে চাইছে। 46-এর 3 নিয়ে দেন, 3টা প্রশ্ন হয়। 1 নম্বর প্রশ্ন হইল যে গ্রেপ্তার করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সুযোগ বা বিধান রয়েছে কি না। এই কি না শব্দের অর্থ হলো আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে নাকি যাবে না। আর যদি প্রশ্ন করতো কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়,
তার মানে এরা বলতে পারতেন যে সে যদি গ্রেপ্তারে বাধা দেয় তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। আর যদি প্রশ্ন করত কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না, তাহলে নেগেটিভ, যে সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধী না হয়, গ্রেপ্তার যদি বাধা না দেয়, তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না। তাহলে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন উনি প্রশ্নের ভিতরে উত্তর অলরেডি দিয়েছেন। সে আপনাকে বলেছে যে কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, আবার সেই প্রশ্ন করেছে কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না। যদি ওই লোক প্রশ্ন করে কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, তাহলে দিবেন পজিটিভ। আর যদি বলে যে কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না, তাহলে দিবেন নেগেটিভ। আর যদি বলে গ্রেপ্তারের ক্ষেত্রে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় কি না, এই যায় কিনা দিলে পজিটিভও দিতে হবে, নেগেটিভও দিতে হবে। অথবা গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতা কতটুকু। এই বাধ্যবাধকতা কতটুকু বলতে দুই পার্টে চাইছে, যে এই টাইপের হলে এটা বাধ্য করা যাবে আর এই টাইপের হলে করা যাবে না। যখনই কোনো কিছু আপনার উপর ছেড়ে দেওয়া হবে তখনই এখানে দুই ধরনের উত্তর আসবে, হয় পজিটিভ নাইলে নেগেটিভ। আমি আপনাকে বলেছি ভাই আমাকে কি 5টা টাকা ধার দেওয়া যাবে, এই যাবে যখন বলেছি তখন আপনার উপরে ছেড়ে দিছি। এখন আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দুইটাই আমার মাথায় রাখতে হবে। আর আমি যদি বলি আমাকে 5টা টাকা দাও, তার মানে আপনার দিতে হবে। আমি যদি বলি আমাকে 5টা টাকা দিও না, তাহলে আপনি দিবেন না। আর আমি যদি বলি আমাকে কি 5টা টাকা দেওয়া যাবে, তখন আপনার উপরে ছেড়ে দিলে আপনি দুইটাই দিতে হবে, যে হ্যাঁ যাবে অথবা আমার এই সমস্যা যাবে না। তাহলে গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় কি না, অথবা গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা বাধ্যবাধকতা আছে কিনা, এই টাইপের প্রশ্ন এলে পজিটিভও দিতে হবে, নেগেটিভও দিতে হবে। আর যদি প্রশ্ন আসে কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, তাহলে এক পার্ট। আর যদি বলে কখন গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না, তাইলে নেগেটিভ, তাও এক পার্ট। আমার এই গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ে এই 46-3 এটা কি আপনারা ক্লিয়ার? আমি কিন্তু এবার প্রশ্ন পড়াবো, সাথে সাথে ধারা পড়িয়ে যাব। আমি কি 46-3 প্রশ্নটাকে আপনাদেরকে বুঝাতে পেরেছি? 46-3 পিআরবি 153 গুণার গ, শুধু 46 সাথে পিআরবি 316, 46-3 পিআরবি 153 গুণার গ, পারবেন? তাহলে যেই প্রশ্নে আপনার উপরে ছেড়ে দিবে সেইটাতে আপনার 2 পার্ট দিতে হবে। আচ্ছা আরো সহজ করে বলি। আচ্ছা আমি আপনারা বলি, পরীক্ষার হলে গেলে কেন আপনারা ভুল করেন, কেন আপনারা পরীক্ষার প্রশ্ন বুঝেন না, এটা নিয়ে একটু 2 মিনিট কথা বলি। একটু প্রথম কথা বেশি হবে, পড়ানো কম হবে। বলবেন যে স্যার আজ 3 দিন পরে মাত্র 46-3 পর্যন্ত পড়াইছে, না একটু কথা বেশি হবে, আপনাকে ধরে দিতে হবে ভুলগুলা। আপনারা কি জানেন যে ভদ্রলোক প্রশ্ন করেছে, এই প্রশ্নের ভিতরে কিন্তু তিনি তার উত্তর বলে দিয়েছে, এটা কিন্তু আপনারা কখনো খেয়াল করেননি। কিরকম আমি বলি, যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি সমূহ কি কি। খেয়াল করেন, যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি সমূহ কি কি। এই পদ্ধতি সমূহ অথবা কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, যখন তিনি এই প্রশ্নটা করেছেন কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, তখন তিনি এই প্রশ্নের ভিতরে 2টা উত্তর উনি বলে দিয়েছেন। 1 নম্বর উত্তর হলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, এটা সত্য। 2 নম্বর উনি বলেছেন কোন কোন ক্ষেত্রে, তাহলে কি একটা ক্ষেত্রে না একাধিক ক্ষেত্রে, দেখি বলেন তো। কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, এই যে প্রশ্নটা উনি করেছেন যে পুলিশ হেড করার থেকে, উনি কি বলেছেন কোন কোন ক্ষেত্র, তার মানে কি একটা ক্ষেত্র না আর অনেকগুলো ক্ষেত্র আছে, কোনটা বুঝাইছে বলেন।
আমাকে একটু বলেন, এখানে কি একটা ক্ষেত্র বোঝানো হয়েছে না অনেকগুলো ক্ষেত্র বোঝানো হয়েছে বলেন? তাহলে আমি যদি প্রশ্ন করি, কোন ব্যক্তি আমার সাথে যাবেন, এই কোন ব্যক্তি আমার সাথে যাবেন এটা কি একজনকে বোঝানো হয়েছে না একাধিক ব্যক্তিকে? কোন ব্যক্তি আমার সাথে যাবেন, এই কোন ব্যক্তি দিয়ে আমি কয়জনকে বুঝিয়েছি, একজনকে না একাধিক ব্যক্তিকে? দেখি এটার উত্তর দেন। আমি যদি বলি কোন ব্যক্তি আমার সাথে যাবেন, তাহলে আমি একজন ব্যক্তিকে বুঝিয়েছি। আর যদি বলি কোন কোন ব্যক্তি আমার সাথে যাবেন, তাহলে আমি একাধিক ব্যক্তিকে বুঝিয়েছি এবং এইটাও বুঝিয়েছি যে আমার সাথে যাবেন, আপনি যেতে পারবেন। আর যদি বলতাম সবাই আমার সাথে চলেন, তাহলে তো সবাই। তাহলে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন উনি বলেছেন যে কোন কোন ক্ষেত্রে, তার মানে একাধিক ক্ষেত্র আছে। আবার এইটাও বলেছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, তার মানে যায়, ঘটনা সত্য। আবার যদি বলে গ্রেপ্তারের পদ্ধতি সমূহ কি কি, তার মানে কি একটা পদ্ধতি গ্রেপ্তার না আরো কয়েকটা পদ্ধতি আছে, যেহেতু পদ্ধতি সমূহ বলেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো আসবে। তাহলে আমরা গ্রেপ্তার কাকে বলে পাইলাম 46 দ্বারায়। গ্রেপ্তারের পদ্ধতি পেয়েছি আমরা 46-এর 1, যে কথা বা কাজের মাধ্যমে না হইলে দেহ স্পর্শ। আমরা 46-এর 2 পেয়েছি যে এই কথা কার্য দেহের মাধ্যমে যদি না হয় তাহলে সকল কৌশল। আমরা 3-এ পেয়েছি যে যাকে গ্রেপ্তার করা হবে এই ভদ্রলোক যদি বড় ধরনের অপরাধী হয় এবং গ্রেপ্তারে বাধা দেয় তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। আর তার বিপরীত হলো সে যদি বড় ধরনের অপরাধী না হয় এবং গ্রেপ্তারে বাধা না দেয় তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। ওই লতিফা ইসলাম, তুমি কি আসছো? তোমাকে ওয়েলকাম, স্বাগতম। তুমি তো বলো না যে তুমি যে আসছো। এবার আমরা যদি অনুমতি দেন তাহলে আমি একটু সামনের দিকে যাব, 47 থেকে শুরু করব। 47 থেকে 53 দিকে একটু যেতে চাচ্ছি। আপনারা কি আছেন? আমি কি যাব? আচ্ছা, এখন আমরা 47 থেকে শুরু করি। অনেক পড়াইছি, আর পড়াবো না, ভাল লাগে না। এবার একটু কথাবার্তা বলি, 5 মিনিট একটু কথা বলি, কি বলেন? 46-এর 1 থেকে 53 অনেক পড়ানো হয়েছে, এবার একটু কথাবার্তা বলি, আর ভাল লাগে না। একটু কথাবার্তা বলি, সবাই কি রাজি আছেন?
পড়ানো তো অনেক হয়েছে, একটু কথাবার্তা বলি, আর পড়াবো না, বহুত পড়াইছি। একজন বলছে গ্রেপ্তার কাকে বলে, তাহলে কতটুকু লাগবে? গ্রেপ্তার কাকে বলে শুধু 46 ধারার সংজ্ঞাটা লাগবে না, আর কিছু লেখা লাগবে না। আর গ্রেপ্তারের যদি পদ্ধতি আসে তখন আমরা 46-এর 1, 2, 3 যাবো। একজন বলছে হুমায়ুন কবির বলছে ক খ গ ঘ বলবেন না স্যার। আরে বাবারে, ক্লাস তো শেষ হয় নাই, আপনার তো কালকে পরীক্ষা না। আমি তো অন্য কোনো অধ্যায়ে যাই নাই, আমি পড়াই কিনা আগে দেখেন। আমি 47 থেকে 53 পর্যন্ত একটা সেট আপ যাই, তারপরে আমি ক খ গ ঘ এটা আরেকটা প্রশ্ন। সপ্তাহে একবার পড়ানো যাবে না, আমাকে তো 2 দিন 1 দিন সময় দিতে হবে। অনেক পড়াইছি, এবার একটু গল্প গুজব করি। গল্প গুজব হইল, আইনটা কিন্তু একটা নাটকের মতো। প্রত্যেকটা নাটকের কিন্তু একটা সুন্দর একটা সিনারি আছে, যেখানে প্রথমে স্টার্টিংটা খুব সুন্দর হয়, অথবা প্রথমে দুঃখ কষ্ট থাকে, শেষ দিকে নায়ক নায়িকাদের একসাথে মিল হয়, নাটক শেষ হয়। অথবা প্রথমে মিল হয়, লাস্টের দিক দিয়ে কেউ কাউকে পায় না, খুব সুন্দরভাবে হয়। এই নাটক আছে, এই নাটক নিয়ে আজকে একটু কথা বলবো। নাটকটা হইলো, আমাদের একজন নতুন দারোগা হয়েছে, সাব ইন্সপেক্টর। কার নাম বলবো বলেন? এখানে কার নাম ধরবো? এএসআই কার নাম বলবো বলেন? আচ্ছা, হুমায়ুন কবিরের নামে বলি। না না, ওই ওর নামটা ভুলে গেছি, কি আর আমার মাথা আসে না, এত কঠিন নাম। গল্প, তাও আবার আইন নিয়ে। ওই কোনো আইন টাইন নাই, জাস্ট আমি গল্প বলতেছি, তুমি ইয়া করে না, তুমি আগে মনোযোগ দিয়ে শুনো। আমি বলতেছি পড়ালেখা বাদ, ওদের তো বলছে পড়ালেখা নিয়ে বিরক্ত করে, পড়ালেখা বাদ, শুধু গল্প বলি। মনে করেন আমাদের হুমায়ুন কবির একজন এএসআই ভদ্রলোক, নতুন পড়াশোনা করে র্যাঙ্ক লাগিয়ে গিয়েছে। ওসি সাহেব বলেছে যে হুমায়ুন সাহেব, আপনি অমুক বাড়িতে যান, গিয়ে একটা আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। এখন আমাদের হুমায়ুন সাহেব কি কাহিনী করে, সেটাই নিয়ে আমাদের আজকের গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। বিশ্বাস করেন, আমি কিন্তু আপনাদেরকে আইন পড়াবো না, আইনের কথা মাথায় আনার দরকার নাই, জাস্ট আমি কি বলি একটু দেখেন। হুমায়ুন সাহেব সুন্দর করে তার ফোর্স নিয়ে, তার জনবল নিয়ে, এএসআই সাহেব যেহেতু র্যাঙ্ক লাগিয়েছেন, একবার এই কাঁধে দেখেন যে স্টার আছে কিনা, আবার বাম কাঁধের দিকে নজর দিয়ে দেখে বাম কাঁধে স্টার আছে কিনা, নতুন মানুষ যেহেতু। এখন সে গিয়েছে, যায়া একটা বাড়িতে গিয়েছে, আসামিটা একটা আবদ্ধ জায়গায় আছে। এটা বাড়ি হইতে পারে, অফিস হইতে পারে, স্কুল হইতে পারে, মাদ্রাসা হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে, শুধু একটা আবদ্ধ জায়গায়। তাহলে আমি একটু বলি, এখন এই যে হুমায়ুন সাহেব এই লোকটাকে গ্রেপ্তার করতে গিয়েছে, গিয়ে দেখে সে একটা আবদ্ধ জায়গায় আছে। এখন আপনাদের কমন সেন্স, বিবেক, ম্যানার, কার্টেসি, ভদ্রতা সবকিছু মিলে কি মনে হয়, ওইখানে গিয়ে ওই বাড়ির মালিকের অনুমতি নেওয়ার দরকার আছে কি না? একটু কমেন্টস করেন। যেহেতু একটা লোক একটা আবদ্ধ জায়গায় আছে, তাহলে আপনারা আমাকে বলেন, নাটকের প্রথম সিকোয়েন্স, ক্যামেরা যার দিকে আছে সে বলেন, ওই তোমরা জগাজাটি করে না, আমি পড়াইতেছি, পরে করে জগাজাটি। ক্যামেরা যার দিকে আছে সে ওই বাড়িতে যদি আসামি আবদ্ধ জায়গায় থাকে, তাহলে ওইখানে গিয়ে তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয় আছে কি না? আচ্ছা, তাহলে এই হলো মাসুদের প্রথম কাজ। সে যদি গিয়ে দেখে একটা জায়গায় একটা আসামি আবদ্ধ জায়গায় আছে, তাহলে ওই জায়গায় গিয়ে ওই বাড়ির মালিকের সে কি নিবে? অনুমতি নিবে। এটা একটা ভদ্রতা। আচ্ছা, এই গেল একটা পার্ট, অনুমতি সে নিবে। কিন্তু এই আসামি মাসুদ সুন্দরভাবে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকে গ্রেপ্তার করে চলে আসছে, সমস্যা নাই। মাসুদের এই পারফরমেন্স দেখে তাকে 1 ঘন্টা পরে ওসি সাহেব আরেক বাড়িতে পাঠিয়েছে। ওই বাড়িতে গিয়ে মাসুদ ওই বাড়ির মালিককে অনুমতির জন্য দরজায় নক করেছে, কিন্তু এই আসামি দরজা খুলে নাই, কারণ তার বাড়ি হইল বরিশালের দিকে।
এই বরিশালের কথা আমি ইচ্ছাকৃতভাবে বলেছি যেন তারা বরিশালে যারা আছে তারা যেন একটু রাগ করে আমার প্রতি ক্ষিপ্ত হয়, তাহলে আমি বুঝতে পারবো যে এখানের বাড়ি কার কার বরিশাল, এই জন্য বরিশালের নাম বলেছি। তবে ধরে নেন যে আসামের বাড়ি বরিশাল না, আসামের বাড়ি আমার চাঁদপুরে, যান বরিশালের কথা বলে ওরা রাগ করতে পারে। আচ্ছা, এখন দ্বিতীয় বাড়িতে যাওয়ার পর ওইখানে বাড়ির মালিক অনুমতি দেয় নাই। কেন দেয় নাই? বাড়ির মালিকের বাড়ি হইল বরিশালের দিকে। না দেওয়ার কারণে মাসুদ সাহেব এখন এই বাড়ির দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকে গ্রেপ্তার করতে পারবে, এই ক্ষমতা মাসুদকে দেওয়া আছে। এটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আগের বার যেটা পড়িয়েছি সেখানে এই যে বিধানকে পাওয়া গেছে, বরিশালের লোক সকল পুলিশকে অনেক সম্মান করে স্যার, মানে বরিশালের বিধান বাইরের বাড়ি বরিশাল পাইলাম। তাহলে একটু কথা বললেন না, আমি একটু গল্পটা শেষ করি, তারপর তো আমাকে পড়াইতে হবে নাকি? আমি যে আপনার কাছ থেকে সম্মান যেটা নিয়েছি সেটা তো আগে আমার হালাল করতে হবে, একটু গল্পটা শেষ করি তারপর পড়াইতে হবে, অনেক কাজ আছে। তাহলে প্রথম মাসুদ যেখানে গিয়েছিল সেখানে ওই বাড়ির মালিকের অনুমতি নিয়ে গ্রেপ্তার করে চলে আসছে, সুন্দর, সমস্যা নাই। দ্বিতীয়বার যে জায়গায় গিয়েছে ওইখানে যে অনুমতি, যে প্রবেশ করার অনুমতি পায় নাই, না পাওয়ার কারণে সে ওই বাড়ির দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এই আসামিও গ্রেপ্তার করে নিয়ে আসছে। ওরে বাপ রে বাপ, 2 নাম্বার কাজও শেষ। মাসুদ 3 নাম্বার আরেক বাড়িতে গিয়েছিল, এখানে বাড়ি হলো আসামির বাড়ি হলো নোয়াখালী। এই আসামি কি করছে? মাসুদ যখন বাড়ির ভিতরে দরজা নক করছে, নোয়াখালী মানুষ হওয়ার কারণে তাকে আদর আপ্যায়ন করে দরজা খুলে দিয়েছে, দিয়ে দরজা ভিতরে ঢুকে টুক করে বাড়ি দিয়ে লাগিয়ে দিয়েছে। এখন এই যে গ্রেপ্তার করতে গিয়ে মাসুদ সাহেব ওই বাড়িতে আটকা পড়েছে, তাহলে কি সে ওখানে থেকে বিয়ে শাদী করে সংসার ধর্ম করবে, না দরজা জানালা ভেঙে বের হয়ে আসবে? আমাকে বলেন। তাহলে সে তো ওখান থেকে ভেঙে বের হয়ে আসবে, এই একটা কাজ। তাহলে 3টা কাজ আমরা পড়েছি। প্রথম পড়েছি যদি একটা আসামি কোনো আবদ্ধ জায়গায় থাকে তাহলে সে ওইখানে বাড়ির মালিক যে আছে তার অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে পারবে। আরেকটা পড়েছি যদি অনুমতি পাওয়া না যায় তাহলে সে দরজা ভেঙে ভিতরে প্রবেশও করতে পারবে। আরেকটা আমরা পড়েছি যদি ভিতরে গিয়ে আটকা পড়ে যায়, যারা নোয়াখাইলা পাম্পুটি দিয়ে ঘরে ঢুকাইছে পরে দরজা লাগিয়ে দিয়েছে, তাহলে সে দরজা জানালা ভেঙে বের হয়েও আসতে পারবে। মাসুদের এই 3টা ক্ষমতা কি সবার মুখস্থ হয়েছে? সবাই কি পারবেন? আমার কিন্তু আইন পড়াইতে হবে, এখনো গল্প শেষ হয় নাই। মাসুদে দারোগা লাগানোর পর আমার বিপদে ফেলে দিয়েছে, আমি এখন তার গল্প বলা লাগতেছে। তাহলে আমরা অনুমতি নিয়ে ঢুকতে পারবো, না দিলে ভেঙেও ঢুকতে পারবো, আবার ভিতরে গিয়ে আটকা পড়লে ভেঙে বের হয়ে আসতেও পারবো। এতটুকু আমরা পারি। ওই যে লতিফা ইসলাম, ও খুব স্মার্ট এবং খুব ব্রিলিয়ান্ট একটা মেয়ে, তাকে আমি বলেছি তুমি সিভিলের দিকেও ট্রাই করে এখানে টুকটাক লেগে থাকো। তাহলে কি পেলাম আমরা? 3টা গল্পের সিকোয়েন্স এখানে পেয়েছি। এখন তোমরা যা আছে সবারে তুই করে বলি, তোরা সবাই আমার একটু বুঝিয়া বল। এই যে মাসুদ যে ভিতরে গিয়েছিল, তাদেরকে যে ফার্মপট্টি দিয়ে ভিতরে ঢুকানোর পর যেহেতু বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে, তার মানে আসামি ছিল। এখন সে যেহেতু দরজা জানালা ভেঙে বের হয়ে আসছে, তাহলে মাসুদের লোকেশন এখন কি ঘরের ভিতরে না ঘরের বাহিরে? আমাকে একটু বলে। যেহেতু দরজা জানালা ভেঙে বের হয়ে আসছে, এখন কি সে বাহিরে আছে না ভিতরে আছে?
তাহলে প্রথমে এক বাড়িতে গিয়ে অনুমতি নিয়েছে, সুন্দর করে গ্রেপ্তার করে চলে আসছে, কোনো কাহিনী হয় নাই। আরেক জায়গায় গিয়েছে, অনুমতি পায় নাই, দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকছে, ঢুকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। আরেক জায়গায় গ্রেপ্তার করতে গিয়েছে, ভিতরে ঢুকছে কিন্তু আটকা পড়ে গিয়েছে, তখন সে ভেঙে বের হয়ে আসছে, এখন সে বাইরে আছে। মাসুদ সাহেব, মাসুদ না, তার নাম তো হুমায়ুন, ওরা আমার ডিস্টার্ব করে আমার ব্রেন কনভার্ট করে মাসুদে নিয়ে গেছে। হুমায়ুন সাহেব এখন বের হয়ে আসছে। যেহেতু সে বের হয়ে আসছে, ধরে নিতে হবে তার সাথে আসামি আছে। তাহলে যাকে এখন যেহেতু বের হয়ে আসছে, তাহলে যেহেতু ধরে নিচ্ছি আসামি আছে, তাহলে সে কি এখন গ্রেপ্তারকৃত না গ্রেপ্তার করা হবে? দেখি বলেন তো শব্দটা কি হবে? নুরুদ্দিন ভাই, আপনি বলেছেন যে নোয়াখালীর মানুষ পুলিশকে যে পরিমাণ সম্মান করে, বাংলাদেশের আর কোন জেলার মানুষ এমন সম্মান করেন। আমার বাড়ি চাঁদপুর, আমি নোয়াখালীরই অংশ। আমার বাড়ির নোয়াখালীর অংশ হিসেবে বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। যেহেতু আসামিকে আমরা বের হয়ে আসছি, এখন কি আসামিকে গ্রেপ্তারকৃত না গ্রেপ্তার করা হবে? এটা হবে গ্রেপ্তারকৃত। তাহলে ধরে নেন আসামি আপনার সাথে আছে, আপনি বের হয়ে আসছেন। এখন আইন বলেছে যে গ্রেপ্তারকৃত যে আসামি আছে তার সাথে আপনি প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? যে আসামি আছে তার সাথে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে 50 ধারা বলে ফেলেছি, না পড়ানো যাবে না, কারণ আমি সবার কাছে পড়তে বলতেছি যে গল্প করতেছি, তাহলে পড়াবো কখন? পড়াবো পরে, আগে গল্প শেষ করি। তাহলে এই যে গ্রেপ্তারকৃত যে ব্যক্তি আছে তার সাথে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এই বল প্রয়োগ শব্দের অর্থ হইল, মনে করে না তাকে হ্যান্ডকাপ পরানো, তাকে মারধর করা, তার পায়ের ভিতরে বেড়ি লাগানো, সে নারী হইলে তার হ্যান্ডকাপ পরিয়ে রাখা, শিশু হইলে পায়ের মাথার ভিতরে রশি দিয়ে বাঁধা, হ্যান্ডকাপ লাগানো, এই ধরনের যে বাড়তি যে কাজগুলো করে এগুলো করা যাবে না। যতটুকু দরকার তার অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এটাকে ইংলিশে বলা হয় নো আননেসেসারি রেস্ট্রেন্ট, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, আইন আপনাকে নিষেধ করেছে, আপনি বল প্রয়োগ করেন নাই, তাই বলে কি আপনি তার দেহ তল্লাশি করবেন না? আপনার কাছে কি মনে হয়, তাকে যে গাড়িতে তুলে থানায় নিয়ে আসবেন, তার দেহ তল্লাশি করার দরকার আছে কিনা বলেন? আমাকে একটু বলেন, যেহেতু আপনি তাকে থানায় নিয়ে আসবেন, তার দেহ তল্লাশি করার প্রয়োজন আছে কি না একটু বলেন। বলেন। তাহলে এখন হইল, এই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি তার অবশ্যই তার দেহ তল্লাশি করতে হবে। দেখেন কি সুন্দর সিকোয়েন্স মিলতেছে। প্রথমে পেয়েছি অনুমতি নিতে হবে, দ্বিতীয়ত পেয়েছি দরজা জানালা ভেঙে ঢুকতে হবে, তৃতীয়ত পেয়েছি দরজা জানালা ভেঙে বের হয়ে আসতে হবে, চতুর্থত পেয়েছি যে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এখন যেহেতু আমরা থানায় নিয়ে আসব, তাহলে অবশ্যই তার দেহ তল্লাশি করতে হবে। এটা কিন্তু 2025 সালে কিন্তু সংশোধন হয়েছে। দেহ তল্লাশি করে তার কাছে পরিধেয় বস্ত্র ছাড়া যা কিছু পাওয়া যাবে সেগুলোর মধ্যে যেগুলো জব্দ তালিকা করার মতো সেইগুলোকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করতে হবে। 51 ধারাতে আগে সাক্ষীর উপস্থিতি কথাটা ছিল না, এখন 51 ভিতরে ক আর খ অ্যাড করা হয়েছে, এখন সাক্ষী শব্দটা নিয়ে আসা হয়েছে। তাহলে 51 ধারা এখন মূল বক্তব্য হইল, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার দেহ তল্লাশি করতে হবে। দেহ তল্লাশি করে যদি কোনো আটক করার মতো কোনো মালামাল পাওয়া যায় সেগুলো সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করতে হবে। আর যেগুলো আসামিকে ফেরত দেওয়ার মতো সেগুলো সাক্ষীর উপস্থিতিতে একটা তালিকা তৈরি করতে হবে।
তালিকার এক কপি এই আসামি যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে হবে। এই হলো 51 মূল আলাপ। ওরে আবার 51 পাইলেন কই? এই কথার মূল আলাপ হইলো এটা, যে যার দেহ তল্লাশি করা হবে তার দেহ তল্লাশি করে যদি কোনো আটক করার মতো বস্তু পাওয়া যায় তাহলে এটা সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করতে হবে। আর যদি সাক্ষীর উপস্থিতিতে না হয়, যদি আটক করার মতো না হয়, তাহলে ফরিদ ও বস্ত্র ছাড়া অন্য যে মালামাল পাবেন সেটা সাক্ষীর উপস্থিতিতে তালিকা করে তালিকার এক কপি ওই ব্যক্তি বা তার আত্মীয় স্বজনকে দিতে হবে। আজকে আমি একটা কথা বলি, মনে রাখবেন, যেই জিনিসটা আসামিকে ফেরত দেওয়া হবে সেই জিনিসটার হবে তালিকা। যেই জিনিসটা আসামিকে ফেরত দেওয়া হবে না, আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে, তাকে দেওয়া হবে না, সেইটার হবে জব্দ তালিকা। তাহলে একজন ব্যক্তির কাছে একটা অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে, তাহলে আমরা এই অস্ত্রটা তাকে ফেরত দিব না। আমরা যেহেতু অস্ত্র এই রে এই ঝামেলা করো না তোমরা, আমি একটু পড়াই আগে, জগাজাটি করো না, কথা আগে শুনো। আমি বলেছি যে জিনিসটা ফেরত দেওয়া হবে না সেটার হবে জব্দ তালিকা। ধরেন একটা ব্যক্তির দেহ তল্লাশি করে একটা অস্ত্র পাওয়া গিয়েছে আর তার একটা হাত ঘড়ি পাওয়া গিয়েছে, তাহলে অস্ত্রটা তাকে ফেরত দেওয়া যেহেতু হবে না, এই যেটা ফেরত দেওয়া হবে না সেই অস্ত্রটা হবে জব্দ তালিকা। আমি কি কথাগুলো বলি একটু বুঝেন। আর যেই বিষয়টা ফেরত দেওয়া হবে, যেমন তার হাত ঘড়ি একটা বেশ পাওয়া গিয়েছে, তার যে হাত ঘড়িটা পাওয়া গিয়েছে এটা তাকে ফেরত দেওয়া হবে। তার পকেটে 500 টাকা পাওয়া গিয়েছে, এটা ফেরত দেওয়া হবে। গলায় একটা চেন পাওয়া গিয়েছে, এটা ফেরত দেওয়া হবে। এইটা হবে তালিকা। সোহেল বলতেছে পারিবারিক আদালত নিয়ে আলোচনা করেন স্যার। কেন সোহেল, আমি কি নিয়ে আলোচনা করবো তা আমি ব্যক্তিগতভাবে বলবো রে ভাই, আমি তোমাকে তো বলবো না। বারবার তুমি কমেন্টস করতেছো যে পারিবারিক আদালত নিয়ে আলোচনা করেন। তাহলে এই যে আমরা আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করলাম, করে আটক করার মতো যে বিষয়গুলো আছে সেগুলোর হবে জব্দ তালিকা সাক্ষীর উপস্থিতিতে। যেগুলো তার আত্মীয় স্বজন সহ তাকে ফেরত দেওয়া হবে সেগুলোর হবে একটা তালিকা, তাও সাক্ষীর উপস্থিতিতে। এইটা বলা আছে 51 ধারায়। এখন সমস্যা তো আরেক জায়গা হয়ে গেছে। এই দেহ তল্লাশি করতে গিয়ে দেখি সে হলো একজন নারী, মহিলা, তাহলে অবশ্যই অপর কোন মহিলা দ্বারা তার দেহ তল্লাশিটা করতে হবে। আমরা এবার একটু পড়ায় আসি, বহুত গল্প বলছি, আর গল্প টল্প বলতে ভালো লাগে না, পড়ায় আসি, এরা গল্প শুনতে চায় না। তাহলে আমরা ওই সময় 46-এর 1-এ পড়েছিলাম কথা কার্য দেহ, 46-এর 2-এ পড়েছিলাম যে সকল কৌশল কথা কার্য দেহের মাধ্যমে না হইলে, 46-এর 3-এ পড়েছিলাম যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে অথবা যাবে না। এখন আমরা 47 থেকে 53 ধারা পড়বো, পড়ালেখা পড়বো, আর গল্প করবো না, কারণ গল্প ভাল লাগে না, জগাজাটি করে ওরা। 47-এ বলা আছে অনুমতি নিতে হবে। যাকে গ্রেপ্তার করা হবে এই ব্যক্তিরা যদি কোনো আবদ্ধ স্থানে থাকে তাহলে ওই স্থানের মালিকের অনুমতি নিয়েও গ্রেপ্তার করা যাবে। এটা হলো 47। 48-এ বলা আছে যদি অনুমতি পাওয়া না যায় তাহলে দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করা যাবে। এটা হলো 48। আর 49-এ বলা আছে যে আবদ্ধ স্থানে গ্রেপ্তার করতে গিয়ে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে দরজা জানালা ভেঙে বের হয়ে আসা যাবে। এটা হলো 49। 50-এ বলা আছে যাকে গ্রেপ্তার করা হবে তার সাথে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে পাইলাম দেহ তল্লাশি। এই 51 ধারায় আগে সাক্ষী উপস্থিতি শব্দটা ছিল না, 2025 সালে আপডেট হয়েছে। সেখানে বলা হয়েছে যে যাকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করা হয়েছে তার দেহ তল্লাশি করে আপত্তিকর কিছু পাইলে সেটা জব্দ তালিকা তৈরি করতে হবে। আর যদি স্বাভাবিক কিছু পাওয়া যায় তালিকা তৈরি করে তালিকার এক কপি সাক্ষীর উপস্থিতি তালিকা করে তালিকার এক কপি তাকে দিতে হবে, যাতে মালামাল সম্পর্কে পরবর্তীতে কোনো ব্যক্তি আর দ্বিমত পোষণ করতে না পারে। এখন 52 বলা আছে আল্লাহু আকবার, যারে তল্লাশি করবে সে তো নারী, এই জন্য 52 বলা আছে যে হ্যাঁ
যে যদি যাকে তার দেহ তল্লাশি করা হবে সে যদি নারী হয় তাহলে অবশ্যই অপর কোনো সম্ভ্রান্ত নারী ধারা। রাস্তাঘাটের বগিযোগীর মেয়ে হবে না, প্রস্টিটিউটের কোনো মেয়ে হবে না। একটা ভালো করে মেয়েকে আপনি রাস্তায় আটকাইছেন, তার দেহ তল্লাশি করবেন। ফুটপাতের বা নর্মাল বা ওই ধরনের লোক ছাড়া কাউকে দিয়ে তার দেহ তল্লাশি করতে পারবে না। ভালো সম্ভ্রান্ত মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে। 52-তে 53 বলা আছে এই যে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের এই দেহ তল্লাশি করে যদি মারাত্মক কোনো অস্ত্র শস্ত্র বা মারাত্মক কোনো কিছু পাওয়া যায় সেগুলোও সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করে জব্দ তালিকা তৈরি করতে হবে। জব্দ তালিকার এক কপি ওই লোককে দিতে হবে, মালামাল হেফাজতে নিতে হবে। 53 ধারা। 51 আর 53 মোটামুটি কাছাকাছি। 51 বলা আছে দেহ তল্লাশির ক্ষেত্রে সাক্ষীর বিধান। 53 বলা আছে এইখানে দেহ তল্লাশি করে যদি আপত্তিকর অথবা মারাত্মক কোনো অস্ত্রশস্ত্র বা মারাত্মক কোনো কিছু পাওয়া যায় সেগুলোও সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করতে হবে। জব্দ তালিকার সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এবং জব্দ তালিকার এক কপি ওই ব্যক্তিকে দিতে হবে। এটা হলো 53 ধারা। 51, 53 এখন বর্তমানে মোটামুটি সিমিলার। 51-তে হাইলাইট করা হয়েছে মূলত দেহ তল্লাশির দিকে, 53-তে হাইলাইট করা হয়েছে মূলত জব্দ তালিকার দিকে। আমি কি 47 থেকে 53 পর্যন্ত মোটামুটি আপনাদেরকে বোঝাইতে পেরেছি কিনা? তাহলে 47-এ পেয়েছি অনুমতি, 48-এ পেয়েছি হলো প্রবেশ, 49-এ পেয়েছি হলো বাহির, 50-এ পেয়েছি হলো দেহ অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51-তে পেয়েছি হলো দেহ তল্লাশি, 52-তে পেয়েছি হলো মহিলা হইলে মহিলা, 53-তে পেয়েছি যদি আপত্তি কোনো কিছু পাওয়া যায়। এই 47 থেকে 53 মোটামুটি বুঝতে পেরেছি কিনা আমরা ইনশাল্লাহ গত ক্লাসে সামনে যে ক্লাসটা হবে সেখানে আমরা 46-এর ক থেকে ও পর্যন্ত বুঝিয়ে দিব। ক থেকে ও পর্যন্ত বুঝাইতে আমার সময় নিব মাত্র 10 মিনিটস। একবারে সিম্পল করে সুন্দর করে বুঝিয়ে দিব। কিন্তু আমি আজকে যতটুকু পড়িয়েছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আবার একটু আসি। 46-এর 1-এ পেয়েছি কথা কার্য দেহ, 2-এ পেয়েছি সকল কৌশল, 3-এ পেয়েছি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে অথবা যাবে না, 47-এ পেয়েছি অনুমতি, 48-এ পেয়েছি প্রবেশ, 39-এ পেয়েছি বাহির, 50-এ পেয়েছি অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, নো আননেসেসারি রেস্ট্রেন্ট, 51-তে পেয়েছি দেহ তল্লাশি নিয়ে, 52-তে পেয়েছি মহিলা নিয়ে, 53-তে পেয়েছি আপত্তিকর কোনো কিছু নিয়ে। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সামনের 13 তারিখ কিন্তু পড়া বন্ধ থাকবে। এই 13 তারিখের আগ পর্যন্ত বুধবার পর্যন্ত একটানা ক্লাস চলবে। আমাকে কেউ জিজ্ঞাসা করেন না যে পড়ানো হবে কিনা। আর বেশি ভালো হয় এই ভিডিওগুলো তো ফেসবুক কর্তৃপক্ষ এখন আর 1 মাসের বেশি তাদের সার্ভারে রাখতে দেয় না। যদি সুযোগ থাকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দেন, তাহলে পরবর্তীতে আপনাদের নিজেদেরও দেখতে সুবিধা হবে। খলিল বিপি বলছে 51 ধারাটা আবার বলেন। তুমি 51 ধারাটা একটু টেনে তারপর দেখো, কারণ অলরেডি 10:47 বাজে। আমি আবার একটু দৌড়াইতে যাব। আমার 14 তারিখে একটা ইভেন্ট আছে 21 কিলোমিটারের। আমি আপনাদেরকে পড়া শেষ করে প্রায় 1 ঘন্টার মতো দৌড়াবো মাঠে। তাহলে এতটুকু আমরা ক্লিয়ার। 47-এ পেয়েছি যাকে গ্রেপ্তার করা হবে। একবার সুন্দর করে কুচিয়ে লিখবেন, আপনার মনের মাধুরী মিশিয়ে লিখবেন, বইয়ের পড়া মুখস্থ করার দরকার নাই। 47-এ লিখবেন যাকে গ্রেপ্তার করা হবে সে যদি কোনো আবদ্ধ স্থানে থাকে তাহলে ওই স্থানের মালিকের অনুমতি নিয়ে গ্রেপ্তার কার্যকর করা যাবে। 48-এ বলা আছে যাকে গ্রেপ্তার করা হবে সে যদি আবদ্ধ স্থানে থাকে এবং সে যদি ওখানে গ্রেপ্তার প্রবেশ করার অনুমতি পাওয়া না যায় তাহলে দরজা জানালা ভেঙেও ভিতরে প্রবেশ করা যাবে। 49 হলো যাকে গ্রেপ্তার করা হবে সে তাকে গ্রেপ্তার করতে গিয়ে যদি কোনো আবদ্ধ স্থানে আটকা পড়ে যায় তাহলে দরজা জানালা ভেঙেও ভিতর বের হয়ে আসা যাবে। 50-এ বলা আছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51 ধারায় বলা আছে
গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। দেহ তল্লাশি করে তার কাছে আপত্তিকর কিছু পাওয়া গেলে এইগুলো জব্দ তালিকা তৈরি করে হেফাজতে নিতে হবে। আর স্বাভাবিক কোনো কিছু পাওয়া গেলে সেগুলোর একটা তালিকা সাক্ষীর উপস্থিতি তৈরি করে তালিকার এক কপিও তাকে দিতে হবে। 52 দ্বারা পেয়েছি, যাকে তল্লাশি করা হবে সে যদি নারী হয় অবশ্যই অপর কোন নারী দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে। 53তে বলা আছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে যদি মারাত্মক কোনো অস্ত্রশস্ত্র বা মারাত্মক কোনো কিছু পাওয়া যায় বা আপত্তিকর কিছু পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে জল তালিকা তৈরি করতে হবে, সাক্ষীদের উপস্থিতিতে লেবেল লাগাইতে হবে, সাক্ষীর উপস্থিতিতে তালিকা তৈরি করে তালিকার এক কপি ওই ব্যক্তিকে দিতে হবে, মালামাল হেফাজতে নিতে হবে। এখন আমাকে একজন প্রশ্ন করেছে যে আপত্তিকর বলতে কি বোঝায়, একবারে সহজ করে বলি। বাংলাদেশের আইনে যেটা নিষিদ্ধ করা হয়েছে সেটাই আপত্তিকর। আপনি মোবাইল ফোন পকেটে নিয়ে হাঁটতেছেন, এটা আইনে নিষিদ্ধ নাই, এটা আপত্তিকর না। ইয়াবা ট্যাবলেট পকেটে নিয়ে হাঁটতেছেন, ইয়াবা ট্যাবলেট আপত্তিকর, এটা আইনে নিষিদ্ধ। একজন বলেছে স্যার ডাউনলোড কি করে করব? আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে কিভাবে ডাউনলোড করতে হয়, সেখান থেকে দেখে শিখে নেবেন। ডাউনলোড কিভাবে করতে হয় এটা আমার পড়ানোর অংশ না, এই জন্য এটা আমি আপাতত বলতে পারবো না বা আমি এটা নিয়ে কখনো জানি না। বরং আপনারা যদি কেউ ডাউনলোড করতে পারেন আমাকে একটু শিখিয়ে দিয়ে, না আমিও আপনাদেরকে দেখে দেখে ডাউনলোড করা শিখবো। আমাদের মনে হয় আজকে পড়া এতটুকুই শেষ। ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।